একটা গল্প বলি শোনা। গল্পটা ভূতের গল্প। ভয় পাবে না তো? তাহলে চুপ করে শোনো। পুজোর আর কটা দিন বাকি। এরই মধ্যে আমার অফিসটা ছুটি পড়তে আরো 2 দিন বাকি। মহালয়া হয়ে গেছে, পঞ্চমীর দিন হয়ে ষষ্ঠী থেকে ছুটি পড়বে আমাদের অফিস। কি করব? বাড়ির সবাই কি আর করব, পঞ্চমীর দিনই ঠিক করলো দেশের বাড়ি চলে যাবে। কারণ দেশের বাড়িতে বিরাট ধুমধাম করে পুজো হয়, দুর্গা পুজো বলে কথা। বাঙালির বৃহত্তম উৎসব, তাই না? বাঙালির বৃহত্তম উৎসবে সবাই হাজির হলো সেই দুর্গা পুজোতে। শুধু আমারই যাওয়া হলো না, কারণ আমার তারপরের দিন ষষ্ঠী হয়ে অফিস ছুটি হবে। আজ শুক্রবার দিন ওরা সবাই রওনা হয়ে গেল দেশের বাড়ির উদ্দেশ্যে। শুধু আমি সকালবেলায় অফিস অ্যাটেন্ড করার জন্য বাড়ির সদর দরজায় তালা মেরে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। রাত্রে যখন ফিরছি, অযথা আমি অফিস থেকে অনেক রাতে ফিরলাম, তখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, 9:30 পৌনে 10টা বাজে। তাই পাড়ার একটা দোকান থেকে রাতের কিছু খাবার খেয়ে হোটেল থেকে বাড়িতে ফিরে এলাম হাঁটতে হাঁটতে। সদর দরজায় তালা মেরে গেছিলাম। দরজাটা খুলতেই একটা বিকট আওয়াজ হয়ে দরজাটা খুলে গেল, সদর দরজাটা। এমন সময় এমন বিড়াল আমি কোনোদিন দেখিনি। একটা বিভৎস দেখতে কালো রঙের বিড়াল ঠিক ওপরের সিঁড়ি থেকে একটা লাফ দিল, ডাক দিই সিঁড়ির কোণে একটা জানলা ছিল, জানলার গড়ার দিয়ে লাফিয়ে বেরিয়ে গেল। আমি তৎক্ষণাৎ চমকে উঠলাম, পাট করে উঠলাম। ঘরের মধ্যে কিরকম যেন নিজের বাড়িতেই একটা থমথমে ভাব অনুভব করলাম। শুরু হচ্ছে স্যাটারডে ফিভার নাইট অবলম্বনে ভূতের ভয়ে। লেখক রূপক চট্টরাজ। আজ থেকে গল্পটা শুরু হলো ঠিক 5 বছর আগেকার ঘটনা। সেই সময় দেশের বাড়িতে ধুমধাম করে পুজো, তাই সবাই চলে গেছে। দেশের বাড়িতে আমিও গিয়ে পৌঁছেছি। বাড়ি ভর্তি লোকজন। আমাকে দেখে সবাই মেচকা এসছে বলেই ছুটে এসছে। তার মধ্যে গুপি আমার খুব গল্প শোনার ভক্ত ছিল। গুপিও এসে হাজির। আমি গল্প শুনবো, ভূতের গল্প শুনবো, এক্ষুনি বলতে হবে। আমি বললাম, গল্প শোনাতে হবে এখনই? পরে শোনালে হবে না? না, এখনই শোনাতে হবে বলে আমার ডাক নাম ছিল মামলুদা। বলো না মামলুদা, বলো না, একটা গল্প বলো না। সবাই এসে আমার সামনে হাজির হলো। সন্ধে হয়ে এসছে, ঘরের আলোটা মিটমিট করে নাইট ল্যাম্পটা জ্বলছে, সবাই এসে বসে পড়েছে। অগত্যা কি করব, শুরু করতেই হলো। এক সময় জমিও বসে বললাম, তবে শোন, খুব বেশি দিন আগেকার কথা নয়। এই বললাম, ঠিক বছর 5 আগে হবে। সেই সময় মহালয়ার দিন আমি বাড়িতেই ছিলাম। তারপর সবাই বাড়িতে উৎসব, মহালয়ার উৎসব হয়ে গেছে। মহালয়ার উৎসব কেটে যাওয়ার পর ঠিক পঞ্চমীর দিন সবাই এই দেশের বাড়িতে চলে এসছে।
আমি সেদিনকে দেশের বাড়িতে পুজো দেখার জন্য ওদের সঙ্গে পঞ্চমীতে আসতে পারিনি আমার বাড়ির লোকের সঙ্গে। আমার তার পরের দিন আসতে হয়েছিল ষষ্ঠীর দিন। রামধনু হরর চ্যানেলে আপনারা শুনছেন ভূতের ভয়। নির্ভয় আমি কি করব, পরের দিন আমার অফিস ষষ্ঠী হয়ে ছুটি পড়বে, তাই আমি রয়ে গেলাম অফিস ফেরত। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে যখন বাড়িতে ঢুকছি সদর দরজাটা খুলে, তখন ওই এক কাণ্ড হয়ে বসলো। দরজাটা খুলতেই ওপর থেকে একটা আচমকা একটা কালো ধ্বংস টাইপের বিভৎস দেখতে একটা বিড়াল লাফিয়ে পড়লো আমার পাশে। পড়েই সিঁড়ির জানলা দিয়ে গড়ার দিয়ে বেরিয়ে গেল একটা বিকট একটা আওয়াজ করে। আমি খুব ভয় চমকে উঠলাম। একটু ধাতস্থ হতেই আলোটা জ্বাললাম। অনেকক্ষণ দরজা জানলাগুলো বন্ধ থাকায় সারা বাড়িটা যেন গুমোটে ভ্যাপসা গন্ধ হয়ে গিয়েছিল। তাই সব জানলাগুলো ওপরে উঠেই খুলে দিলাম। মিনিট কয়েকের মধ্যে বুঝলি, হাত মুখ ধুয়ে জামা কাপড় পাল্টে একটু পরিষ্কার হব, পাখাটা চালিয়ে সোফায় বসেছি। হাত দিয়ে রিমোটটা নিয়ে টিভি অন করলাম। টিভিতে তখন দেখি এক অশরীরী আত্মার চলাফেরা। গা ছমছম করলেও গল্পটা দেখতে ভালোই লাগছিল। আমি তখন সারা বাড়িতে একা। অফিস থেকে রাতের ডিনারটা সেরেই এসছি রাস্তা থেকে। রুদ্ধশ্বাসে শেষটুকু না দেখা পর্যন্ত সোফা থেকে আর উঠতে পারছিলাম না। গল্পটা শেষ হতে হতে প্রায় 12টা বেজে গেল। বুঝলি, টিভিটা বন্ধ করতে গিয়ে থেমে গেলাম। ভাবলাম, একা একা এ বাড়িতে কখনো থাকিনি, অনেক দিন মনে হয় বাড়িতে কেউ বাস করে না। একা মানে তো একদম বোকা, তাই না? তার উপর আছে আমার ভূতের ভয়। কোথাও একটু খুটখাট আওয়াজ হয়েছে, চমকে ভয়ে উঠে এদিক ওদিক তাকাই। এমনিতে আমি ভয় পেয়ে গেছি, আমি একটু বেশি ভয় পাই, তার উপর ফাঁকা দোতলা বাড়ি, তাই টিভিটা চলুক। বুঝলি, মনে মনে নিজেই বললাম, তবু মানুষের গলার আওয়াজ তো শোনা যাবে বল। মনটা কিছুক্ষণের জন্য হলেও টিভির দিকে থাকবে। এ বাড়ির একতলা, মাঝখানে একটা 1.5 তলার ঘর গ্যারেজ টাইপের করা আছে। ওই ঘরটায় আমার যাবতীয় পড়ার ঘর। কত যে গল্পের বই আর পড়াশোনার বই, পুরো ঘরটা ঠাসা হয়ে আছে, যেন ছোটখাটো একটা লাইব্রেরি ঘর। সেখানে ভূত, রহস্য, গোয়েন্দার বই আর কি না নেই। বাড়িতে কেউ না থাকলে আমি কখনো ওই ঘরে একা ঢুকি না। কে জানে কখন আবার গল্পের ভূত বা খুনিরা ওই ঘরে বসে আশ্রয় নিতে পারে। সেই জন্য নিজে খুব ভয় পাই। একা একা থাকলেও একটু বেশি সচেতন হই ওই ঘরের ব্যাপারে। আমার ভয়টা কাটতে বাড়ির বাকি সব আলোগুলো জ্বেলে দিলাম। তারপর নিচের ঘরে বিছনাটা, মশারিটা ঠিকঠাক করে ঘুমোবার ব্যবস্থা করছি। ঠিক তখনই হুশ করে আলোটা নিভে গেল। এক তো নিস্তব্ধতা, ঠান্ডা হাওয়া বইছিল, তার উপরে লোডশেডিং। সারা এলাকা জুড়ে লোডশেডিং হয়ে গেল। এমনকি রাস্তার আলোগুলো নিভে গেছে, ঘুরঘুটে অন্ধকার। কি করব কিছু ভেবে পাচ্ছি না। কোন রকমে হাতড়াতে একটা টেবিলের ওপর এমার্জেন্সি বাতিটা জ্বালালাম। এতে একটু ধাতস্থ হলাম বটে, কিন্তু মনটা ভয়ে আটসে হয়ে এলো। নিস্তব্ধতা চারদিক, পাড়ার লোকেরা সব ঘুমিয়ে কাঁধা, একেবারে নিশ্চুপ। মাঝে মাঝে কুকুর শিয়ালের ডাকাডাকি করছে, এমন সময় ওদের কান্না ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। এই শেয়াল কুকুরের হাঙ্গামায় রাত পাখিদের শান্তিভঙ্গ হওয়ার আশপাশে আম জাম গাছে
ওদের ডানা ঝাপটানোর সঙ্গে সঙ্গে কিছু কণ্ঠ ধ্বনি শোনা যাচ্ছে। সদ্য দেখা টিভির অশরীরী আত্মার গল্পটা ক্রমশ মনের মধ্যে জেগে উঠছে। একবার এদিক একবার ওদিক দেখতে দেখতে এগিয়ে গিয়ে সদর দরজাটা হাট করে খুলে দিলাম। মনে মনে ভাবলাম, যদি ফুটফুট কেউ এসে পড়ে তাহলে সদর দরজা দিয়ে তো ছুটে বেরিয়ে গিয়ে প্রাণটা বাঁচতে পারবে। কোন রকমের সারা বাড়ি জানলা দরজা খুলে দিয়ে এমার্জেন্সি বাতি আর একটা বই সঙ্গে নিয়ে মশারির ভেতর ঢুকে সব এলোমেলো ভাবে মনটাতে উথাল পাথাল করতে লাগলো। মশারির ভেতর ঢুকে মনে সাহস নিয়ে সবে বইয়ের পাতা উল্টেছি, ঠিক তখনই পেছনে বস্তির সেই মদন রিক্সাওয়ালা এসে হাজির। ওকে দেখে তো আমি রীতিমতো অবাক, একেবারে চক্ষু চরকায়। বললাম, তুমি এখানে বাড়ির ভেতরে কি করে এলে? মদন বলল, এই পথ দিয়ে যাচ্ছিলাম তো বটে বাবু, তোমার বাড়ির সদর দরজা খোলা দেখে ঢুকে পড়লাম। এখন দেখছি এই মিটমিটে আলোতে মশারির ভেতরে ঢুকে তুমি বই পড়ছো। সে কি দরজা খোলা ছিল নাকি? মদন সে কথার কোনো জবাব দিলে না। আমি অবাক হয়ে আবার বললাম, তা তুমি এখন এলে কি করে? তুমি তো গত 2 বছর আগেই মারা গেছো। ও বলল, আরে না না না, সবাই ভেবে নিয়েছিল আমি বোধহয় মরে গেছি। খাটিয়ায় করে কাঁধে তুলে আমাকে যখন শ্মশানে নিয়ে যাচ্ছিলে শুইয়ে রেখে, তখনই তো আমি আমার দেহটাকে ফেলে রেখে আমার পুরনো গায়ে পালিয়ে যাই। ওখানে গিয়ে নরহরির বাগানে একটা ঝাকুর মাকুর গাব গাছ ছিল, ওই গাব গাছে আস্তানা গাড়ি। ভাবলাম অনেকদিন এদিকে আসা হয়নি, তাই চলে এলাম। আরে তোমার ঘরে দেখছি সেই আলমারিটা এখনো আছে, মনে আছে? আমি তখন বেশ শক্ত সমর্থ, 4-5টা লোকে ওই আলমারিটা নাড়াতে পারছিল না। আমি তো তখন হাত লাগিয়ে এখানে বসিয়ে দিয়ে যাই, তাই না? মনে পড়ে? বাহ, এটা দেখে শান্তি পেলাম। শুনে আমি হতভম্ব। আমি যখন এখানে বাড়ি করে গৃহপ্রবেশে সব মালপত্র ঘরে ঢোকাচ্ছি, তখন ওই মদনের রিক্সায় প্রায় যাতায়াত করতাম। মদনও হাত লাগিয়ে অনেক কিছু গুছিয়ে দিয়েছিল। তবে তার জন্য মদনকে বেশ ভালোই বকশিশ দিয়েছিলাম। ও মারা যাওয়ার পর সেরকম আর কাউকে পাড়ায় পায়নি। তাই তো অনেক দিন পর গভীর রাতে মদনকে বাড়িতে এসে দেখতেই খুব আশ্চর্য হয়ে গেছি। মৃত লোক যে এমন ভাবে আসতে পারে তা ছিল আমার ধারণার বাইরে। মদনের কথাবার্তা শুনে আমি কুলকুল করে ঘামতে শুরু করলাম। কথা বলতে গিয়ে আমার গলায় গেল আটকে, কথা জড়িয়ে যেতে লাগলো। তোমার পিঠে বিষাক্ত ফোড়ার জন্য তুমি মারা গেছিলে, মনে আছে? আর বলতে আমরা ভেবে নিয়েছিলাম তুমি সত্যিই মারা গেছো। কি এসব আজে বাজে বকছো বলো তো দেখি, এত রাত্রে? মদন তখন ঝট করে আমার দিকে পেছন ফিরে জামা তুলে ওর পিঠের ফোড়াটা দেখাতে চাইলো। আমি না 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 না, এখন দেখাতে হবে না বলতে বলতে মদনের পিঠটা দেখে আটকে উঠি। দেখি শুধু একটা কঙ্কাল হাড় কটা দেখা যাচ্ছে এদিক থেকে ওদিক। ফিরে দাঁড়িয়ে তারপর মদন কঙ্কালের একটা অদ্ভুত ফ্যান ফ্যান কণ্ঠস্বরে বলল, আর চলি, সাবধানে থেকো। বলেই ও কপ্রের মতো উবায় হয়ে গেল। তখন আমার এক অজানা আতঙ্কে হৃৎপিণ্ড গতি 10 গুণ বেড়ে গেল। ভয় ছোটে বালিশের মুখ গুজিয়ে রাখলাম। রাম রাম জপতে থাকি। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না। আমি অজ্ঞানে পড়েছিলাম। তার মানে আমার ঘুম আসেনি, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। কিন্তু যখন চোখ খুললাম তখন দেখি পাড়ার বয়স্ক লোকজন সব হই হই করছে। আমাকে দেখে ওরা বলছে, কি মশাই বলুন তো, কি হয়েছে আপনার? সারা রাত বাড়ির দরজা জানলা সব হট করে খোলা, দেখছি আলো জ্বলছে, পাখা চলছে সব ঘরে।
চুরি টুরি হয়নি তো? ওদের কথা সব নিতে ফিরে পেলাম, বুকে জোর পেলাম, মনে সাহসও জন্মালো। বিছনা থেকে বেরিয়ে এলাম, বললাম, না দাদা, বাড়ির সবাই দেশের বাড়িতে পুজো দেখতে গেছে, আমি আজই যাব। ভাগ্যিস আপনারা এলেন, তাই তো আমার ঘুমটা ভাঙলো, নইলে আজ দুপুরের ট্রেনটাও ফেল করতাম, বুঝলেন না? দেখুন না, বই পড়তে পড়তে কখন সে ঘুমিয়ে পড়েছিলাম, একদম টের পাইনি। গত রাতে যখন লোডশেডিংটা হলো, সুইচটা অফ করতে ভুলে গেছিলাম। আলো, পাখা, টিভি, কখন যে কারেন্ট এসেছে তাও জানি না। তবে সদর দরজা বন্ধ করতে কেন যেন ভুলে গেলাম, তাও ঠিক বুঝে উঠতে পারছি না দাদা। তারপর পাড়ার সকলে আমাকে বিদায় জানিয়ে মর্নিং ওয়াকে চলে গেলেন। শুনলি তো গুপি, আমি কেমন এক মানুষের ভূতের পাল্লায় পড়েছিলাম। আচ্ছা মামলুদা, তুমি তুমি পাড়ার লোকদের ওই ভূতের ঘটনাটা বললে না কেন? কি যে বলিস গুপি, এসব কথা কাউকে বলতে আছে নাকি? তাছাড়া আমি ভূত দেখি, ভয়ে আমার চোখ ছানা ভরা হয়ে গেছিল, কপালে তুলে গো গো করে শব্দ করে উল্টে পড়ে আছি এ বাড়িতে। সেসব শুনলে পাড়ার লোকেরা আমাকে তো ছিচি ছিচি করবে বলে ভীতু ভীতু এইসব বলবে। সেই জন্য ছেলেগুলো সকলে আমার পিছনে লাগবে না। সেই জন্য আমি আর নিজের ওই ভয় পাওয়ার দৃশ্য, ভয় পাওয়ার কাহিনী কাউকে বলিনি। তখন আমার আর পাড়ার মুখ দেখানো যাবে না। তুই যেন কাউকে আবার এইসব ঘটনা খুলে বলিস না। এই শোন শোন শোন, তোরাও যেন, আর এই গোপীকে যেমন বললাম, তোরাও যেন আমি যে গল্প বললাম ঘটনাটা, তোরাও যেন কাউকে আর বলিস না। গোপী মুখ টিপে হেসে বলল, বলবো না? ঠিক আছে, বলবো না। তবে তুমি যখন বলছো, তবে এরপর তোমাকে কিন্তু আরেকটা গল্প শোনাতে হবে। ঠিক আছে, শোনাবো, ঠিক আছে শোনাবো। শুনলেন রামধনু হরর চ্যানেলের পক্ষ থেকে আপনারই বন্ধুর কণ্ঠে ভূতের ভয়। এই গল্পটি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন অতি অবশ্যই। যারা সাবস্ক্রাইব করেননি বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস করতে ভুলবেন না, খারাপই হোক ভালোই হোক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার দেখা হবে। নমস্কার।